এসএসসি চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি। হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ নয়, আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফ থেকে কি বলা হলো? দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আজ এসএসসি চেয়ারম্যান সশরীরে হাজির ছিলেন সিদ্ধার্থ মজুমদার এবং উচ্চ প্রাথমিকের রায় ঘোষণা করেছিল হাইকোর্ট 28শে আগস্ট 2024, যে রায়ে 14,052 এই শূন্য পদে সবুজ সংকেত দেয় নিয়োগ করার এসএসসিকে। যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2016 সালে এসএলএসটির মাধ্যমে, এবং এই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আদেশে উচ্চ প্রাথমিকে চাকরি হচ্ছে 14,052 শূন্য পদে। এই সবুজ সংকেত এসএসসি পাওয়ার পরেও নিয়োগ দিতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে। প্রায় 1400-র বেশি পরীক্ষার্থী বা নিয়োগ প্রার্থী ছিলেন, তাদের নিয়োগ আটকে গেছে শূন্যপদ সংক্রান্ত বেশ কিছু জটিলতার কারণে। যিনি মামলা করেছেন, আদালত অবমাননা করেছেন, তিনি বলছেন তার ওবিসি বি মেল ভূগোল এই ক্যাটাগরির তিনি শিক্ষক, কিন্তু সেই পদ নেই। 44টা ক্যাটাগরির শূন্যপদ, 36 জন নিয়োগ পেয়েছেন, বাকি এখনো 8 জনে পাওয়ার কথা, কিন্তু স্কুল পাওয়া যাচ্ছে না। স্কুল পাওয়া যাচ্ছে না কেন? না, ওই ক্যাটাগরির চাকরি নেই। এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় স্পষ্ট জানান যে নিয়োগ প্রক্রিয়াটা আজকের নয়, বিজ্ঞপ্তিটা আজকের নয়। এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তার একটা শূন্যপদের প্রেক্ষিতে নিয়োগ হচ্ছে। কাজেই এক্ষেত্রে এই শূন্যপদ কিভাবে কি করতে হবে, এই সমস্যাটা এসএসসির। কাজেই আজ হাইকোর্টের আদেশ, যেটা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, তা যদি পালিত না হয় ডেডলাইন মেনে, তাহলে আদালতের নির্দেশ অবমাননা করছেন এসএসসির চেয়ারম্যান, এবং তিনি শেরিফকে ডেকে পাঠান এবং এজলাস থেকে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠানো হুঁশিয়ারি দেন। শেষমেশ এসএসসির তরফে বারবার তারা ঘেরাও হয়ে থাকছেন, কাজ করতে পারছেন না, এরকম নানা প্রতিকূলতার মধ্যে তাতে কাজ করতে হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে তাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার হতে পারে, রাজ্যের শিক্ষামন্ত্রী হতে পারে, এসএসসি কার সাথে কথা বলে কিভাবে সমস্যা মেটাবে, এই পুরো বিষয়টা তার এখতিয়ারভুক্ত বা এসএসসির এখতিয়ারভুক্ত, আদালতের মধ্যে আসবে না। আদালত কোনো নতুন করে নির্দেশও জারি করবে না। 16ই মে ডেডলাইন দিচ্ছে, এর মধ্যে এই আদেশ অনুসারে প্রত্যেককে যেন চাকরি পেয়ে যায়। কাজেই এই শেষ সুযোগ এসএসসিকে দেওয়া হয়েছে, এবং তারপরে হুঁশিয়ারির মধ্যে দিয়ে আজ এসএসসি চেয়ারম্যান এজলাস ছাড়েন 16 তারিখের মধ্যে চাকরি করে দেবেন বলে। কাজেই 16 তারিখের মধ্যে যদি পজিটিভ কিছু আউটকাম না আসে, সেক্ষেত্রে হয়তো বিপাক কে পড়তে পারেন ফের এসএসসি চেয়ারম্যান, তা বলার অপেক্ষা রাখে না। বেশ অর্ণব। 28শে আগস্ট 2024 সালে মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন 14,052 জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। সেই মর্মে স্কুল সার্ভিস কমিশন 12,482 জন প্রার্থীকে ইতিমধ্যেই তারা কাউন্সিলিং রেকমেন্ডেশন করে বিদ্যালয়ে যোগদান করেছেন। অবশিষ্ট রয়েছে 1482, তার মধ্যে আমরা রয়েছি। আমরা কন্টে মামলা করেছিলাম, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করার। সেখানে দেখতে পেলাম দীর্ঘ 6 মাসও আমাদের কাউন্সিলিং করানো হলো না। সেই অবমাননার মামলায় আজকে মহামান্য বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন 16ই মের মধ্যে আমরা যারা 1482 জন প্রার্থী রয়েছি, তাদের কাউন্সিলিং করে সেই রিপোর্ট পরবর্তী শুনানি 16 মেতে জমা দিতে হবে। আজকে যে নির্দেশ হলো, আমরা এই নির্দেশকে স্বাগত জানাই। নজর রাখবো এবার মালদার দিকে। সরকারি জমির পাট্টা বিলিতে বেনিয়মের অভিযোগ। অভিযুক্তকে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের 2 নম্বরের বিএলআরও। প্রতিবাদে বিএলআরও অফিসের সামনে ধর্ণা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের। দেখুন সেই ছবি। সঠিক কাজ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এখানে টাকার বিনিময়ে পাট্টা থেকে শুরু করে আপনার রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন যে কার্যকলাপ চলছে, সম্পূর্ণ দালালের মাধ্যমে সব কিছু চলছে। আমরা যে কর্মদক্ষ হিসাবে বা পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে এখানে আসি, সেই সম্মানটুকু কিন্তু আমরা পাই না। যারা উপযুক্ত লোক, তারাকে বাদ দিয়ে অন্য লোক টাকার বিনিময়ে পাট্টাটা করিয়ে দিয়েছে। কীভাবে এই পাট্টা বিতরণ করেছে সেটা আমরা প্রকৃতভাবে জানতে চাই। বারবার বিএলআরও সাহেবকে মাসের পর মাস সময় দিয়েছি, আলটিমেটাম দিয়েছি, কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করেন না। প্রত্যেকটা জায়গায় তিনি তার যে সমস্ত পেটু বা দালালরা আছে, তাদের মাধ্যমেই সমস্ত কাজ করে। ভুল বুঝিয়ে রেজুলেশন করে রাতের অন্ধকারে পাট্টা বিলি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়। মানে বিএলআরও ছাড়া বিডিও কিংবা কোনো জনপ্রতিনিধি বা সভাপতি কেউ জানছে না, পুরোটাই রাতের অন্ধকারে টাকার বিনিময় করা হয়েছে।
আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। সেবক, সরকারি জমির পাট্টা বিলিতে বেনিয়মের অভিযোগে অভিযুক্ত বিএলআরও তিনি কি বলছেন? দেখো, তিনি অভিযোগ মানতে নারাজ। তিনি বলছেন যা হচ্ছে বা হয়েছে তা সবটাই সরকারি নিয়ম মেনে হয়েছে। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বদনাম করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইসব মিথ্যাচার করছেন। কারা করছেন? জনপ্রতিনিধি যারা আন্দোলনে বসেছিলেন অফিসে। আর এই অভিযোগকারী তারা বলছেন যে সরকারি জমির পাট্টা কোথায় দেওয়া হবে তার জন্য একটি কমিটি আছে, তারা বিষয়টি দেখবে। অথচ বিএলআরও নিজে ঠিক করেছেন যে কাকে পাট্টা দিবেন, কোথায় পাট্টা দিবেন। এইভাবেই নাকি পাট্টা বিলি হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। আর এরই প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ তারা আন্দোলনে যা সামাল দিতে পুলিশকে ছুটতে হলো, বিডিওকে ছুটতে হলো। সব মিলিয়ে পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে ঠিক সমস্যা কোথায় এবং এক্ষেত্রে সত্যি বিএলআরও কি কোনো আইন বহির্ভূত বা বেনিয়ম কিছু করেছেন, নাকি যারা অভিযোগ করছেন তাদের অভিযোগের সত্যতা কতটা, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, সবার অ্যাপ্রুভাল আছে, নিয়ে নিয়ম মেনেই পাট্টা দেওয়া হয়েছে। সব ফেক অভিযোগ করা হচ্ছে, আমাকে হ্যারাস করা হচ্ছে। দেখাক, যদি দেখাতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ারে সেখানে জীবিত ব্যক্তি, কিন্তু তার নামে বেরিয়ে গেল ডেথ সার্টিফিকেট। কেন এই ডেথ সার্টিফিকেট বার করা হলো? এই ভুয়ো শংসাপত্র তৈরি করে পিএফ আত্মসাতের চেষ্টার অভিযোগ। এই ঘটনা ডিমডিমা চা বাগানের শ্রমিকের নকল ডেথ সার্টিফিকেট বার করা হয়েছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পুরসভা কিভাবে এই ডেথ সার্টিফিকেট দিল যেখানে এই ব্যক্তি জীবিত রয়েছেন? একদমই দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। কারণ মাল পুরসভার বিরুদ্ধে এর আগেও কিন্তু আফগান নাগরিকের জন্মের শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনার সিবিআই তদন্ত হচ্ছিল। এবার কিন্তু একেবারে চা শ্রমিক, জীবিত চা শ্রমিকের যে ডেথ সার্টিফিকেট সেটা দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ওই যে ডিমডিমা চা বাগানের যে শ্রমিক, তিনি কিন্তু বীরপাড়া থানাতে অভিযোগ জানিয়েছেন। পরে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে এবং শুধু তাই নয়, মাল পুরসভার পক্ষ থেকেও জানানো হচ্ছে যে তারাও একটা থানাতে অভিযোগ দায়ের করবেন এই ঘটনার তদন্তের জন্য। কিন্তু বিষয়টা অবশ্যই নজর থাকবে। आग वगैरह ने क्या हुआ है? हम लोग क्लेम भी नहीं भरा है। हाँ, क्लेम आ गया के बोल रहा है। आप तो अभी तक जिंदा है। हम लोग जिंदा है, जिंदा। हाँ हाँ, बताएगा, जिंदा है। हम लोग क्लेम भी नहीं भरा है, मार गया के ठगे बिगट निकला दिया है। आपका डेथ सर्टिफिकेट भी निकल गया है? हाँ, निकल गया है, खाना में दे दिया है। ठीक है, हम लोग का बीए प्लम्बर भी कोनो मालूम नहीं है। आप घोटाला तो क्या बोले, जैसे ये पीएफ क्लेम हमको जब घूम के आया तो उसको देख के हमको मैंने आदमी तो यहाँ काम कर रहा है और उसका डेथ सर्टिफिकेट भी है वही क्लेम में। जिंदा आदमी डेथ हो गया? हाँ, तो जिंदा आदमी को तो मार दिया। जिंदा? ये कहाँ से आपके पास डॉक्यूमेंट्स क्या पीएफ ऑफिस से आया है? जी हाँ। গাছ আর প্রাণ একেবারে এক সুতোয় বাঁধা। যে ছবিটা আপনাদের দেখাবো সেই ছবি আপনাদের ভালো লাগবে, তার কারণ গাছ বাঁচাতে খুদেরা একজোট হয়েছে। দেখুন, গাছ আঁকড়ে একেবারে শিশুদের প্রতিবাদ। মেদিনীপুর শহরে রাস্তা সম্প্রসারণে বাধা গাছ, কিন্তু সিপাই বাজার থেকে কেরানচটি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ আর স্কুলের সামনে গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। আর তাতেই এই প্রতিবাদ। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, চারিদিকে যখন আমরা দেখছি যে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, গাছ কাটা হচ্ছে, সেখানে খুদেরা রীতিমতো প্রতিবাদ করছে গাছ আঁকড়ে ধরে। এরপর কিছু ব্যবস্থা হলো, মানে গাছ কি কাটা হবেই নাকি এই প্রতিবাদের পর গাছ কাটা হবে না? দেখো সোনিয়া, বাচ্চাদের মধ্যে, খুদেদের মধ্যে এই ধরনের উদ্যোগ দেখে সত্যি অভিভূত মেদিনীপুর শহরের মানুষ। কারণ হচ্ছে বাচ্চারা যেভাবে গাছ আঁকড়ে ধরে প্রতিবাদ জানিয়েছে যে তাদের স্কুলের সামনে যে বিশাল আকার একটি গাছ রয়েছে যেটি 60-70 বছর পুরানো, সেই গাছটিকে কেটে ফেলার উদ্যোগ নেয় পূর্ত দপ্তর। কারণ এই রাস্তাটি চওড়া করতে হবে, এই রাস্তায় সম্প্রসারণের কাজ চলছে। কিন্তু দেখা যায়
খুদে যারা স্কুল ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু গাছ আঁকড়ে রীতিমতো আর্জি জানায় যে গাছ কোনোভাবে কাটা চলবে না। এবং এই ধরনের ঘটনার পরেই কিন্তু সেখানে নড়ে চড়ে বসে প্রশাসন। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান ঘটনাস্থলে যান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন। স্কুলের যারা অভিভাবক রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং পূর্ত দপ্তরের কাছে পৌরপ্রধান আবেদন জানান যাতে এই গাছটি, এত বিশাল আকার যে গাছটিকে আঁকড়ে ধরে বাচ্চারা খুদেরা যারা আবেদন জানাচ্ছে যে গাছটিকে না কাটার জন্য, সেই গাছটিকে যাতে রেখে সম্প্রসারণ করা যায় রাস্তাটি, তার জন্য তিনি এই করেন আবেদন জানান। অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের স্কুলের কাছে একটা বড় গাছ আছে, সেই গাছটাকে কেটে দেবে। আমরা এই গাছটা কাটতে দেব না। আমার ওখানে কতগুলো পাখি থাকে, তাদের বাচ্চা থাকে, তারা কোথায় যাবে? আর গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, শেড দেয়। গাছ কেউ কাটে? আমার বন্ধু, আমি, অস্মিতা, আরও অনেক বন্ধু একসাথে গাছের কাছে শুয়ে যাবো যদি তোমরা গাছ কাটতে করো। একটা পুরনো গাছ যেটা অন্তত 50-60 বছরের আরো আগে থেকে, সেই গাছটাকে যাতে না কাটা হয়। রাস্তা সম্প্রসারণও দরকার, কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে। আমরাও ডিএম এর সাথে কথা বলবো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, গাছটিকে রেখে রাস্তা সম্প্রসারণ হোক। সত্যি মন ভালো করা একটা ছবি আমরা দেখলাম। এবার সন্দেশখালীতে একটু নজর রাখবো, কারণ সেখানে অবৈধ নির্মাণ, কিন্তু সেই অবৈধ নির্মাণ মহিলারা ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, ছবি দেখাবো আপনাদের, একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। এই ছবিটা হচ্ছে নাজাটের ঘাসিপাড়ার ছবি, যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, খাল বুঝিয়ে নির্মাণের অভিযোগও রয়েছে। আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই বিক্ষোভ যখন চলছে, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাজার থানার পুলিশ পৌঁছয়, তারপর কি হলো? সোনিয়া, একটা কথা আছে না, জোর যার মুল্লুক তার, ঠিক তেমনই। অর্থাৎ এই সন্দেশখালীর যে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারি এলাকা, সেখানে অবৈধভাবে, অর্থাৎ যেখানে নিকাশি নালা যে খাল রয়েছে, সেই খাল অর্থাৎ শাসক দলের নেতা তার ইচ্ছা হচ্ছেন সেই জায়গাটি দখল করবেন, এবং সেই জায়গাটি দখল করার জন্য তিনি সেখানে মাটি ফেললেন এবং সেখানে ইমারতি জিনিস তৈরি করলেন। এলাকার মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলারা বারংবার এর প্রতিবাদ করে, তার কারণ এই একমাত্র নিকাশি নালা বা একমাত্র যে খাল, সেই খাল দিয়ে কয়েকশো বিঘার জমিতে চাষ হয়, জল যায়, কিন্তু সেই খাল অবৈধভাবে বুঝিয়ে তিনি সেখানে মাটি ফেলে সেখানে কনস্ট্রাকশন করছেন। এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু কোনো কাজ না হয়। আজকের একেবারে সরাসরি মহিলারা সেখানে লাঠি সোটা নিয়ে, অর্থাৎ সেই যে ইমারতি দ্রব্য সেগুলো ভেঙে ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে একেবারে এই নেজার থানার পুলিশ সেখানে যায়, কিন্তু পুলিশকে তো বারংবার জানানো হয়েছে, নেয়াদেরকে বারংবার জানানো হয়েছে, শুধুমাত্র শাসক নেতা বলেই সেখানে কোন এই জায়গাটা কারোর ব্যক্তিগত স্বাধীনতায় যাবে না। এটা যেমন সরকারি জিনিস সরকারি থাকবো। আমরা এখানে একটা মন্দির গড়ে আমরা সবাই মিলে মিলিতভাবে আমরা পূজা অর্চনা করি। অভিযোগ চাইছি যে খালটার জন্য যেভাবে ছিল আগে সেরকমই থাক। আমরা বারবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, পুলিশের কথা ওরা শোনে না। ওরা এসে আবার মানা করে যায়, ওরা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে আবার ওরা শুরু করে, বা বাইরের থেকে গুন্ডাবাড়ি নিয়ে আসে, এনে আমাদেরকে হুমকি দেয়। ওটা ভুল কথা। এই খালটা দীর্ঘদিন আমি আজকে ম্যাক্সিমাম 20 বছর ধরে করে আসছি। খালটা বারবারিকে লিজ দিয়ে আসছি এতদিন ধরে। এবছরে লিজ দিচ্ছি, 10,000 টাকার লিজ দিয়েছি। আমার টাকায় পুজো হয়েছে ওখানে, এবং যে লোক মাটি ফেলে ওখানে, আমার দাদা ওই জায়গাটা কিনেছে, পিছনের জায়গা। ও তো বাড়ি পাকার বাড়ি হচ্ছে না, ওখানে হচ্ছে জাস্ট একটা, ওখানে ব্যবসা করবে, বাঁশ টাঁশের ব্যবসা করবে, ওখানে একটা ঘর থাকবে। এইবার ঘর ওর লক্ষ্য নজর থাকবে, তার জন্য একটা বাঁশ খুঁটি সারে ঘর করা হচ্ছে। ওদের ভুল বোঝানো হয়েছে যে জায়গা দখল করে নিচ্ছে। দেখুন, আমার কাছে সেরকম খবর নেই, তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আমি শুনলাম যে এরকম কোনো খাল বা ওই পিডব্লিউডির জায়গা সহ একটা খাল, সেটা কেউ না কেউ দখল করেছে। কী কারণে দখল করেছে, কি কাগজ আছে, এগুলো আমি পুলিশকে বলেছি তদন্ত করার জন্য। তো এগুলো তদন্ত করা হবে এবং তদন্ত করে দেখা হবে যে সত্যিটা কী আছে।
দেখলেন তো, সন্দেশখালীতে মহিলারাই অবৈধ নির্মাণ ভেঙে ফেলছেন। অন্যদিকে টাকির ছবি দেখাবো। অবৈধ নির্মাণ পুরসভার তরফ থেকে ভাঙা হলো। দেখুন ছবিটা, সরকারি জমি, সেখানে নিকাশি নালা পুনরুদ্ধার করা গেল, কারণ নিকাশি নালার উপর নির্মাণ করে ব্যবসার অভিযোগ উঠছিল। আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে। অনুপম, প্রথমত কেন নিকাশি নালার উপর নির্মাণ করে এই ব্যবসা করছিলেন? যিনি করছিলেন, কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? কারণ বৃষ্টিতে এলাকায় জল জমে স্থানীয়দের ভোগান্তি, সামনে বর্ষা, আরো ভোগান্তি হতো। দেখো, এটা সব থেকে বড় কথা। আর যে একজন ব্যবসাদার না, বেশ কয়েকটি ব্যবসাদার এখানে টাকি পৌরসভার একদম গেট হয়ে তুমি যেটা বলতে পারো থুবার মোড়, সেই থুবার মোড়ের ওপরে বেশ কয়েকটি দোকান, এখানকার যে নিকাশি নালা হাইড্রেন, সেই হাইড্রেনের ওপরে অবৈধ নির্মাণ করে সেখানে ব্যবসাদার ব্যবসা করছিল, এবং যার ফলে এই 9 নম্বর ওয়ার্ড সহ আশেপাশে বেশ কয়েকটি এলাকার জল কিন্তু জল সরতো না। এখানে বর্ষা হলে আজ পর্যন্ত জল ঢুকে যেত, বাড়ির ভেতরে, দোকানের ভেতরে জল জমে যেত, ব্যবসায়ীদের ক্ষতি হতো, যেখানে যারা বাসিন্দা তাদের ক্ষতি হতো, ছাত্রছাত্রীরা স্কুল করতে পারতো না, পাশেই রামকৃষ্ণ মিশন, সেখানে ছাত্রছাত্রীরা যেতে পারতো না। এক কথায় বলা যেতে পারে জনজীবন স্তব্ধ হয়ে যেত। সেখানে এলাকার মানুষ বহুবার স্থানীয় যেসব দোকানদাররা তাদেরকে বলেছে, স্থানীয় এই 9 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তাকেও বলেছে, কিন্তু কোনো রকম কাজ না হয় পৌরসভার দ্বারস্থ হয়। এবার পৌরসভার পক্ষ থেকে এই যে 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পৌরসভার যে বেশ অনুভব, এবং সরকারি জমিতে নিকাশি নালাও পুনরুদ্ধার করা গেল, পুরসভা ভাঙলো।